উফ, এবারে যা শীতটা পড়েছে না, ওরে বাবারে। তা যা বলেছেন মশাই, বিশেষ করে এই বৃষ্টিটা হয়ে। একদম একদম, এই এই ঠান্ডায় মনটা খালি খাই খাই মনে হয়। উফ। আপাতত এই চা খান গরম গরম, সঙ্গে সঙ্গে বিস্কুট। সকলে চায়ের কাপ আর বিস্কুট তুলে নিল হাতে। এমন সময়ই একটা লোক চাদর মুড়ি দিয়ে দোকানে ঢুকলো। একটা বেঞ্চে লোকটা বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো। কি কর্তা, গায়ে নতুন নাকি? কোথা থেকে আসা হলো জনাবের? লোকটা মুখে একই রকম শব্দ করতে করতে শুধু আঙুল তুলে দেখালো পূব দিকের জঙ্গলের দিকে। আরে আরে মন্টু, ওনাকে ওনাকে এক কাপ চা দাও। ঠান্ডায় কেমন কাঁপছে বেচারা। এই নিন বাবু। মন্টু চায়ের কাপটা বাড়িয়ে দিতেই লোকটা চাদর খুলে ফেললো। লোকটার বিভৎস মুখ দেখে সকলে চমকে উঠল। মন্টু কিছু বোঝার আগেই লোকটা মন্টুর হাত ধরে জোরে কামড় দিল। কামড়ে দিল, ওরে ওরে কামড়ে দিল। কামড়াচ্ছেন কেন? কামড়াচ্ছেন কেন? জলাতঙ্কের রুগী নাকি? আরে 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 পালাও হে, এ দেখছি মানুষ নয়, এ দেখছি মানুষ নয়। পালাও পালাও পালাও। যে যেদিকে পালালো। মন্টু হাতের গরম কেটলির এক ঘা দিল ওই লোকটার মাথায়। লোকটা বিভৎস চিৎকার করে উঠল। মন্টুও পালালো হরিনাথের পিছু পিছু। আরে ও হরি, হরি দাঁড়া দাঁড়া, আমি কই যাব? ও যে বেটা আমার দোকানেই বসে আছে। তুই 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 আমার বাড়ি চল আজ রাত। কাল সকালে বাকি দেখা যাবে খুনি। হ্যাঁ। পরদিন সকালে গ্রামের সকল লোকজনকে নিয়ে হরিনাথ, করিম ও পরিতোষবাবু চায়ের দোকানে ফিরল। বলি, ও হরিদা, মন্টু কই? ও বেটার কাল রাত থেকে তো দারুণ জ্বর। হাতের ক্ষতই মলম পট্টি করে দিয়েছি, এখন ঘুমাচ্ছে দেখে আর ডাকিনি। সে ভালো করেছেন। এখন ভালো করে চেয়ে দেখুন। ওই দেখুন, চায়ের দোকানের সামনে লোকটা যে শুয়ে আছে। সকলে ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে। হরিনাথ লোকটার হাতের নাড়ি দেখে বলল, হ্যাঁ, এই যে মরা। তবে এ মরা যেমন তেমন মরা নয় হে। এই যে দেখি বেশ কদিন আগের মরা, গন্ধ ছেড়ে দিয়েছে যে। এ যে কি বললে হরি? কালই তো লোকটা চায়ের দোকানে এলো। এসব কি বলছো কি? সেটাই তো আমি নিজেও বুঝতে পারছি না কিছু। আরে আরে তাই ভাবি, হ্যাঁ, লোকটার মুখটা বড় চেনা চেনা লাগছে। এ তো হুমায়ুনপুরের হাজি চাচা, কদিন হলো মারা গেছেন। আমরাই তো জানাজাতে গেছিলাম। হ্যাঁ, বলো কি হে? আচ্ছা, লোকজন খবর দিতে হবে তো। লাশটার একটা ব্যবস্থা করতে হবে। আগে একবার মন্টুকে দেখে আসি। হ্যাঁ, চলো চলো, আমার বাড়ি চলো, সেখানেই আছে সে। সকলে হরিনাথের বাড়ি গিয়ে পৌঁছালো। হরিনাথ দরজার চাবি খুলে ভেতরে ঢুকলো। হ্যাঁ, এ কি? ঘরেই তো ছিল, গেল কোথায়? বলো কি গো, তবে কই গেল? কেমন একটা গোঙানির শব্দ আসছে না? ভালো করে শুনে দেখো তো। হ্যাঁ, আসছে তো, তবে কোথা দিয়ে আসছে? হ্যাঁ, শব্দটা কেমন উপর থেকে আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, সকলে উপর দিকে তাকিয়ে চমকে উঠল। ছাদের গায়ে মাকড়সার মতো আটকে রয়েছে মন্টু। তার মুখ দিয়ে সেই অদ্ভুত গোঙানির শব্দ হচ্ছে। সে তাকিয়ে আছে তাদেরই দিকে। হ্যাঁ, ওরে বাবা গো, ওটা কি গো? হ্যাঁ, ওটা কি? মন্টু যে এটা। মন্টু, কি হলো তোমার? নিচে নেমে এসো। নামছি আমি নিচে নামছি।
রক্তের টাটকা গন্ধ পাচ্ছি যে। এই বলে সে এক লাফে ঘাড়ে এসে পড়ে পরিতোষের। ও ও, ওরে বাবারে, মরে গেলাম রে। হ্যাঁ, এ কি মন্টু, মন্টু ছাড় ছাড়, পরিদা গো। সকলের আর্তনাদের মধ্যেই মন্টু হরিনাথের ঘাড়ে পড়ে তার কাঁধে এক সাংঘাতিক কামড় বসিয়ে তারপর খোলা জানলা দিয়ে কুকুরের মতো চার পায়ে লাফাতে লাফাতে চলে গেল পূবের জঙ্গলের পথে। ওরে বাবারে, মরে গেছি রে। কাঁধে কাঁধে কামড়ে রক্ত বার করে দিল রে। ও হরিদা, এই যে হাসপাতালে নিয়ে যেতে হবে গো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, তাই করো, একটা অ্যাম্বুলেন্স ডাকি, দাঁড়াও। হাসপাতালে ভর্তি করা হলো পরিতোষকে। ডাক্তার ব্যান্ডেজ করে দিয়ে গেল ক্ষত জায়গায়। ওরে হরি, মনে হচ্ছে গ্রামে কোনো বড় বিপদ আসতে চলেছে। এ সাধারণ কোনো সাধারণ কোনো ঘটনা নয়। হ্যাঁ ঠিক আছে, তুমি এত ভেবো না, বিশ্রাম করো এখন আপাতত। আমি আর করিম তো রয়েছি, দেখছি কি করা যায়। মন্টুকে আমরা সুস্থ করে তুলবই। হ্যাঁ হ্যাঁ পুরিদা, তুমি রেস্ট নাও। মাঝরাতে হাসপাতালে আলো নিভে যাওয়ার পর হ্যাঁ, কি হলো? পরিতোষ বাবুর বিছানা ফাঁকা কেন? উনি গেলেন কোথায়? অমনি একটা বিদঘুটে শব্দ শোনা গেল। হ্যাঁ, উরি বাবা, একটা গোঙানির শব্দ পাচ্ছি মনে হচ্ছে। কোথা থেকে আসছে? এখান থেকে। হ্যাঁ, ওরে বাবা, কে গো? কে কে ওখানে? ডাক্তার তাকিয়ে দেখলো কে একজন সাদা চাদরে আপাদমস্তক ঢেকে ঘরের কোণে দাঁড়িয়ে রয়েছে। ওরে বাবা, কে কে ওখানে? বলে চাদর ধরে টান দিতেই চাদরের আড়াল থেকে পরিতোষবাবু বেরিয়ে আসলেন। তার জ্বলন্ত চোখ আর ছুচালো দাঁত নিয়ে সে ঝাঁপিয়ে পড়লো ডাক্তারের ঘাড়ে। উরি বাবা রে, উরি বাবা, ছেড়ে দিন আমাকে, বাঁচাও। আশেপাশে বেডের রুগীরা চাদর মুড়ি দিয়ে শুয়েছিল, তারাও উঠে বসলো। তাদেরও কাঁধে টাটকা কামড়ের ক্ষত। সকলে উঠে চার পায়ে ছুটতে ছুটতে হাসপাতাল থেকে বেরিয়ে পূবের জঙ্গলের দিকে ছুটতে থাকে। সবশেষে হাসপাতাল থেকে বেরিয়ে আসে পরিতোষবাবু। সেও আকাশের দিকে চেয়ে চিৎকার করে ওঠে, জয় জয় পিশাচনাথের জয়। তারপর একইভাবে চার পায়ে ছুটে পূবের জঙ্গলের দিকে চলে যায়। এ কি, হাসপাতালে এমন লন্ডভন্ড অবস্থা কেন? কি বলবো মশাই, এমন ঘটনা জীবনেও দেখিনি। কি হয়েছে বলেন দেখি। আর পরিদা কোথায় গেলেন? ডাক্তার রাতের সব ঘটনার বিবরণ দিলেন। ওরে বাবা, কে গো? বাঁচাও। জয় পিশাচনাথের জয়। হ্যাঁ বলেন কি? হ্যাঁ, এ যে মারাত্মক ঘটনা। গ্রামের লোকেদের মধ্যে থেকে একজন বলে উঠলেন, আরে সেই রাতে আমার ছেলে অফিস থেকে ফিরছিল, ওকে রাতে কে যেন পিছন থেকে এসে কামড় দেয়। সেও কাল রাতে এই হাসপাতাল থেকে নিখোঁজ। হ্যাঁ, আমার মেয়েও দোকান বন্ধ করে রাতে ধূপ দেখাচ্ছিল। কে গো, দোকান বন্ধ যে? শরীর খারাপ নাকি? কোথা থেকে আসা? লোকটা শব্দ করতে করতে পূব দিকের জঙ্গল দেখায়। তা এখানে কার বাড়িতে এসেছেন? লোকটা অমন পিচ্ছিরি গোঙানির শব্দ করতে করতে আমার মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। ওরে বাবারে, ওরে বাবারে, ওফ, মরে গেলাম। তারপর? আমি ছুটে এসে লোকটাকে সরাই, কিন্তু 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 কি? লোকটা যে জ্যান্ত নয় গো, বহুদিনের মরা সে। এ তো সেই হাজি চাচার মতো ঘটনা।
তারপর মেশোকে কাল হাসপাতালে ভর্তি করি জ্বরের জন্য। কাল রাত থেকে সেও নাকি নিখোঁজ। কি আশ্চর্য! আমাদের একজন ডাক্তারবাবুকেও কেবল পাওয়া গেছে কাল রাতের পর, কিন্তু সেও তাদের মতোই হয়ে গেছে। হ্যাঁ, কোথায় সে? ডাক্তার হাসপাতালের এক জানলা দিয়ে এক বন্ধ ঘরের ভিতর দেখায় সেখানে সেই ডাক্তার দেওয়ালে টিকটিকির মতো বেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, সর্বনাশ! এ মনে হচ্ছে কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের একবার বজ্রনাথ তান্ত্রিকের কাছে যাওয়া দরকার। অবশ্যই যান এবং তাকে বলবেন কাল ওরা পূব দিকের জঙ্গলে যাবার সময় পিশাচনাথ বলে কারোর নামে জয়ধ্বনি দিচ্ছিল। সকলে বজ্রনাথ তান্ত্রিকের বাড়ি গিয়ে তাকে সব কথা খুলে বলল। কে? পিশাচনাথ? বুঝতে পেরেছি। এ কার কাজ? কার কাজ বাবা? অনেক বছর আগে আমি আর আমার এক গুরু ভাই একসাথে তন্ত্র সাধনায় শিক্ষা শেষ করি। এবার কি করবে ভায়া? আমি তো ঠিক করেছি এই তন্ত্রের মহাশক্তি দিয়ে নিজেকে শীর্ষস্থানে নিয়ে যাব। কিন্তু গুরুদেব যে সর্বদা তন্ত্রের প্রয়োগ অন্যের উপকারে করতে বলেছেন। কোনো লাভ নেই ওসব শুনে। আমাকে নিজের শক্তি আরো বাড়াতে হবে। আমার আরো সাধনা প্রয়োজন। পিশাচনাথ শুরু করলো পিশাচ তন্ত্রের সাধনা। আমি নিয়ম মতো 10 মহাবিদ্যার নানা দেবীর ধ্যানে মগ্ন থাকতাম। আমি একদিন রাতে দেখলাম পিশাচনাথ এক গাছের নিচে ধ্যানমগ্ন, আর তার চারপাশে কবর থেকে উঠে আসা মৃতদেহরা দুহাত তুলে নৃত্য করছে। একদিন পিশাচনাথ বলল, আমি এখন পিশাচ সাধনায় সিদ্ধ। শোনো বজ্রনাথ, চলো আমার সঙ্গে চলো। মানুষকে ভয় দেখিয়ে গ্রামের পর গ্রাম থেকে মোটা টাকা আদায় করার ভালো ফোন দিয়ে এটেছি। আমি না বললেও এ শুনবে না, বরং এর সাথে ঘুরে ঘুরে এর দুর্বলতা জানতে হবে। কি কি ভাবছো বজ্রনাথ? তুমি আমার গুরু ভাই, তোমায় কি ছাড়তে পারি? এইভাবে মৃত মানুষদের জাগিয়ে গ্রামের লোকেদের ভয় দেখিয়ে তাদের থেকে পিশাচনাথ মোটা টাকা বাগাতে থাকে। আমিও সঙ্গে থাকি তার। এভাবেই দিন কেটে যায়। একদিন, আচ্ছা তোমার গলায় ওটা কিসের মালা? এর মধ্যেই আমার সব শক্তি লুকোনো। আমার এত বছরের সাধনার ফল এটা। এ দিয়েই আমি মৃতের জাগরণ ঘটাই। এতে আছে পিশাচের শক্তি। আচ্ছা, তবে যত্নে রেখো। এই নাও, ফলাহার করে ঘুম দাও এবার। একদিন এক গ্রামে মৃত মানুষের দল নিয়ে গ্রামের মানুষদের থেকে লুটপাট করার সময় আমি সুযোগ বুঝে একটা ছুরি দিয়ে তার গলার হাড় পিছন থেকে কেটে দিই। মৃতরা পুতুলের মতো মাটিতে পড়ে যায় সঙ্গে সঙ্গে। শোনো গ্রামবাসীরা, এই মৃতের দল আর উঠবে না। এই সব এই বদমাস তান্ত্রিকের কীর্তি। এই মালা এখন আমার হাতে। এর কোনো শক্তি নেই এখন। তোমরা একে উচিত শিক্ষা দাও। বেঈমান, বিশ্বাসঘাতক! গ্রামের লোকেরা পিশাচনাথকে লাঠি জুতো দিয়ে মেরে গাঁয়ের বাইরে ফেলে আসে। আমিও তার সাথে মিশিনি আর। সেই মায়াবী মালা আমি আগুনে নষ্ট করে ফেলি। তবে কি সে নতুন মালা নিয়েছে? বলা কঠিন। আজ সন্ধ্যায় হরিনাথ, করিম আর হারু আমার সঙ্গে যাবে। কোথায় বাবা? পূবের জঙ্গলে। সন্ধেবেলা পূবের জঙ্গলের সামনে। বাপরে, কি ঘন জঙ্গল! অন্ধকারও হয়ে এসেছে। বাপরে, ওগুলো কি? জঙ্গলের মধ্যে অনেকগুলো মানুষের চোখ জ্বলছে। ঝোপের আড়ালে গাছের পিছনে কারা যেন দাঁড়িয়ে আছে। আধার কালো রাতে দেবীর মশালায় হাতে ছুঁয়ে দিলে আগুন যার, পিশাচ হবে ছাড়খাড়। অমনি একটি করে মশাল সকলের হাতে চলে এলো। দূরে যাদের দেখছো তারা সকলে গ্রামের লোক।
পিশাচের মায়া জালে বন্দি তারা। ওদের শরীরের ক্ষতয় তোমরা এই আগুন ছুঁয়ে দিলে তারা আবার আগের মতন হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। জঙ্গলের মধ্যে থেকে ভেসে এলো পিশাচনাথের কণ্ঠ। কি বেঈমান, এসেছিস? জঙ্গল থেকে বেরিয়ে এলো পিশাচনাথ, সঙ্গে মন্টু, পরিতোষ ও আরো গ্রামবাসী। তোমার মালা নষ্ট করার পর এসব আবার কিভাবে? হ্যাঁ, আমি সব শক্তি হারিয়ে বড় কষ্টে দিন কাটাই, শেষে কঠিন রোগে ভুগে মারা যাই। যে পিশাচের শক্তিতে আমি সিদ্ধ ছিলাম, মারা যাবার পর আমি এখন সেই পিশাচে পরিণত হয়েছি। এখন আমার কোনো মালা লাগবে না, আমি নিজেই আবার পুরনো কাজ শুরু করেছি। আমি হতে দেব না আমি হতে। তবে মরবি, মর তবে। পিশাচের হাতে বন্দি গ্রামবাসীরা ছুটে আসে। তোমরা তৈরি হও, যেমন বললাম ক্ষততে আগুন ছুঁয়ে দাও, মহামায়া তোমাদের রক্ষা করবে। হ্যাঁ, একদম একদম। জয় জয় মা দুর্গা। ছুটে আসা গ্রামবাসীদের ধরে ধরে আগুন ছুঁয়ে দিতেই তারা ঘুমিয়ে পড়তে লাগলো। ওদিকে বজ্রনাথ আর পিশাচনাথের মধ্যে দারুণ যুদ্ধ শুরু হলো। দুজনেই নানা রকমের মন্ত্র পড়ে হাত দিয়ে নানান রকমের আলো ছুড়তে লাগলো। তবে রে, এই নে, ওম ক্রিং ব্রিং চিং। তুই আমার সাথে পারবি না, এবার মরতে প্রস্তুত হ। তবে রে, ওম পিশাচ দেবতায় ওম হিং লিং লং চামুন্ডে। করিমদা, এই যে কত লোক গো, হাঁপিয়ে যাচ্ছে যে। হাঁপালে চলবে না, লড়াই চালিয়ে যাও ভাই। পিশাচনাথের হাত থেকে ছুটে আসে এক লাল রঙের আলোর রশ্মি। বজ্রনাথ হাত জোর করে বলে, তোমাকে হারাতে আমি পারবো না হয়তো। তুমি পিশাচের সাধনায় সিদ্ধ। আমি বরাবর ভরসা রেখেছি মহামায়ার উপর, তিনিই আমাকে রক্ষা করবেন। হে জগৎ মাতা, তুমি রক্ষা করো আমাদের। অমনি পিশাচনাথের হাত থেকে ছুটে আসা আলো বজ্রনাথের গায়ের কাছে এসে ছিটকে যায়। বজ্রনাথের পিছনে আলো দিয়ে তৈরি হয় 10টা হাত। সারা জঙ্গলে বেজে ওঠে শঙ্খ, কাঁসর, ঢাক। বজ্রনাথের হাতে চলে আসে একটা ত্রিশূল। পিশাচনাথের সাথে শেষ হোক সকল অশুভ পৈশাচিক শক্তির। বজ্রনাথ ছুঁড়ে দেয় ত্রিশূলটি, পিশাচনাথের বুক ফুলে যায় ত্রিশূলটি। না না, পিশাচনাথের শরীর ধুলো হয়ে উড়ে যায় আকাশে। পিশাচের মায়াজালে বন্দি সকল গ্রামবাসী মুক্ত হয়ে যায়। পরিতোষবাবু ছুটে এসে হরিনাথের গলা জড়িয়ে ধরে। মন্টু ছুটে এসে বলে, ওরে বারে, বলি বলি এক কাপ চা হবে নাকি দোকানে বসে? হ্যাঁ, বজ্রনাথ তান্ত্রিক হিপ হিপ হুররে।